দপ্তরে, আপনারা প্রতিটা সেক্টরে আপনারা এইভাবে দাবির কথাটা নিয়ে নিজেরা আলোচনা করুন, প্রচার করুন। এই কথাগুলি তো মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যাবে, প্রধানমন্ত্রী দপ্তরে যাবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা খবর নিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তারাও তো চায়, তাই না? আমাদের মহাসচিব বলে গেছে পুলিশরা আত্মহত্যা করেছে, সুইসাইড নোট লিখে গেছে যে মা আমি তোমার জন্য তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের দেশের মানুষের জন্য লজ্জার। একটা ভাই, সে পুলিশ হোক আর সাধারণ হোক, সে যদি বেতন সরকারি চাকরি করে সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে, সেটা একটা দেশের জন্য লজ্জা, সেটা একটা সরকারের জন্য লজ্জা। আমরা 2015 সালে আমাদের সর্বশেষ পে স্কেল হয়েছে, আর আজকে 2011 সাল, এই 11 বছরে চালের দাম তো যেই 25 টাকা ছিল, আজকে 26 সালেও সেই 25 টাকাই আছে, তাই না? 25 টাকা আছে না? আজকে সেই চাল কিনতে হয় আমাদেরকে 80 টাকায়। তাহলে আমরা এই যে 10 বছরে বেতন বাড়ে নাই, পে স্কেল হয় নাই, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? আমরা দেশের অর্থনীতিবিদ যারা আছেন তাদের কাছে জবাব চাই। 10 বছর 11 বছরে বেতন বাড়ে নাই, 11 বছরে পে স্কেল হয় নাই, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে? বাংলাদেশে 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী, আর সারা বাংলাদেশে কত কোটি মানুষ? 20 কোটির উপরে বাংলাদেশে এখন জনগণ। এই 20 কোটি জনগণকে এই 22 লক্ষ মানুষ নিয়ন্ত্রণ করে। এই 20 কোটি মানুষকে 22 লক্ষ মানুষ কোনো না কোনো ভাবে প্রোটেকশন দিয়ে, সেবা দিয়ে, নিরাপত্তা দিয়ে টিকিয়ে রেখেছে। তাহলে একজন বেসরকারি মানুষ আর একজন সরকারি মানুষ, দুজনের গুরুত্ব কি আলাদা? এক হতে পারে? একজন সরকারি কর্মচারীর মর্যাদা অনেক বেশি, সে বেতন কম পেতে পারে, কিন্তু সেই মানুষটা যে সরকারি চাকরি করে রাষ্ট্রের সেবক হিসাবে দেশের 20 কোটি মানুষের সেবা দেয়, শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, নিরাপত্তা দিয়ে, যে বিভিন্ন ভাবে। আরে একজন ঝাড়ুদার যখন রাস্তা পরিষ্কার করে তখন সেও রাষ্ট্রের সেবক, সেও রাষ্ট্রের সেবক হিসাবে কাজ করে। তো সেই মানুষগুলো যখন আপনার 11 বছরে বেতন বাড়ে নাই, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়লো? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমাদের পে স্কেলের দরকার নাই, আমাদের চালের কেজি 25 টাকা করে দিন। আমাদের পে স্কেলের দরকার নাই, আমাদের 2015 সালে যে দ্রব্যমূল্য ছিল সেটাই ফিরিয়ে দিন। আর যদি সেটা না হয়, তাহলে এই যুগ উপযোগী 11 বছরে দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়েছে, পাই পাই হিসাব করে তারপরে পে স্কেল ঘোষণা করুন। আমরা 1 টাকাও বেশি চাই না। আমরা প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী, আমরা প্রয়োজনে আয়কর দিব, আমাদেরকে সেই আয়কর আওতায় নিয়ে আসেন। একজন কর্মচারী যদি 26,000 টাকা বেসিক হয়, তাহলে প্রত্যেকটা কর্মচারী আয়করের আওতায় পড়ে। তাহলে 22 লক্ষ কর্মচারী প্রত্যেকে যদি ট্যাক্স দেয়, আয়কর দেয়, তাহলে রাজস্ব আয় বাড়বে না? দেশে যে ঋণ খেলাপি আছে তাদের ঋণ আদায় করেন। যে সমস্ত মানুষ ঋণ নিয়ে ঋণ দেয় না, ঋণ খেলাপি, তাদের ঋণ আদায় করেন, দেশে রাজস্ব আয় বেড়ে যাবে। আমরা চাই আমাদের যে কোনো ভাবে আমাদের এই পে স্কেল আগামী বাজেটে যাতে আমাদের জন্য বরাদ্দ রাখা হয়, এবং সেই বরাদ্দ দিয়ে যাতে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা জানি বৈশ্বিক মন্দা চলতেছে, দেশের অর্থনৈতিক অবস্থা চলতেছে, কিন্তু কোনো কিছু আটকে যাচ্ছে না, সব কাজ ঠিকঠাক চলছে। তাহলে কেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে না? কেন তাদের পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে না? আজকে অনেক কর্মচারীদেরকে আমরা দেখি রাস্তায় অটোরিকশা চালায়, রাতের আধারে মুখে রুমাল বেঁধে অটোরিকশা চালায়। আজকে ফেসবুকে একজন দেখেছি, এক কর্মচারী চটপটি বিক্রি করতেছে, অনেকে হকারি করে। এরকমের অসংখ্য মানুষ আছে যারা পেটের দায়ে সংসার চালাতে না পেরে আজকে তারা বাড়তি কাজ করতে বাধ্য হয়। তাহলে একজন কর্মচারী সরকারি চাকরি করে যদি তাকে আলাদাভাবে বাড়তি চাকরি করতে হয়, তাহলে আগামী প্রজন্ম সরকারি চাকরিতে আসবে? সরকারি চাকরির প্রতি কেউ আগ্রহ হবে? আগামী তরুণ প্রজন্ম, তোমরা যারা আছো, এখন 8,250 টাকা সর্বনিম্ন স্কেল। আজকে 2026 সালে তোমরা যদি একজন মাস্টার ডিগ্রি পাস করে 8,250 টাকায় চাকরিতে ঢোকো, আর যদি এখন পে স্কেল হওয়ার পরে যদি 20,000 টাকা যেটা প্রস্তাব করা হয়েছে সেই বেতনে যদি চাকরিতে ঢোকো, তাহলে কোনটা ভালো হবে? 20,000 টাকাটা সম্মানের তখন হবে না? আর তোমরা যদি এখন এই 26 সালে এসে 8,250 টাকাতেই চাকরিতে ঢোকো, তাহলে তোমাদেরকেও কালকে রাস্তায় নামতে হবে। তোমরা অনেকেই বলো চাকরিতে না পোষালে চাকরি ছেড়ে দাও। আরে ভাই, আমরা চাকরি ছেড়ে দিলে তুমি যে পাবা তার নিশ্চয়তা আছে? আর তুমি পেলেও তোমাকে তাই আমার মতো এই রাস্তায় নামতে হবে, সংসার চালাতে পারবে না। আমরা সাধারণ মানুষ এবং আমরা যারা সরকারি কর্মচারী আছি, সবাইকে বলবো আপনারা সোচ্চার হন, আপনারা নিজের দায়িত্বের প্রতি নিজেরা সচেষ্ট হন, নিজের যে ন্যূনতম দায়িত্ব আছে সেটা আপনারা পালন করেন। তাহলে দেখবেন আমরা যখন সোচ্চার হব, তখন দেখবেন যে সরকার আমাদের প্রতি দায়িত্ববান হবে। আমরা যদি থেমে যাই, তো সরকার ভাববে এরা তো থেমে গেছে।
আরে আজকাল বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। বাচ্চা যদি প্রথম কান্না করে উঠে 1-2 বার, মা গুরুত্ব দেয় না, নিজের কাজ চালাইয়ে যায়। যখন বাচ্চা গলা ফাটাইয়া কান্না করে তখন মা যত কাজই থাক সেটা ফেলে আগে বাচ্চারা এসে খাবার দেয়। তো আমাদের কর্মচারীরা যদি এভাবে গলা ফাটিয়ে কান্না না করে, যে আমরা 2-4-5 জনে চিল্লাচিল্লি করে, তাতে কিছুই হবে না। সারা বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে, সারা বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে। এখন অনেকেই বলে কি সরকার ঘোষণা দিয়েছে পে স্কেল হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে, পে স্কেল এমনিতেই হয়ে যাবে। এখনো বাজেটে বরাদ্দ রাখে নাই। এখন এরকম চুপচাপ কোন রকম করে যদি তাল ভানা করে যদি এই টাইমটা পার হয়ে যায়, আর যদি শুনেন যে বাজেটে বরাদ্দ রাখে নাই, তখন করবেন হায় হায়। তখন আর কপালে মাথা চাপড়ালেও কিচ্ছু হবে না। এখানে ছোট্ট একটা গল্প বলি, যে একজন কৃষক ওই টাকার একটা কলসি পাওয়ার কথা শুনে মাটি খুঁড়তে শুরু করলো। তো মাটি খুঁড়তে 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 কোনো কিছুই পায় না। হঠাৎ করে কোদালের একটা কোপ দিছে, আর টুন করে শব্দ হয়েছে। তার মানে কি, তার মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে যে শব্দ যেহেতু হয়েছে মাটির কলস সামনে আছে, তাই না? তখন কি সে মাটি খোঁড়া বন্ধ করে বাসায় চলে যাবে, নাকি আরো উদ্যম নিয়ে তার মনে সাহস নিয়ে সামনে আগাবে মাটি খুঁড়ে কলসটা নেওয়ার জন্য? তো যেহেতু সরকার ঘোষণা দিচ্ছে পে স্কেল হবে, এখন যদি আপনারা থেমে যান তাহলে তো ওই মাটির কলস আর আপনার হাতে পাবেন না। সবাইকে আমাদের এই দায়িত্বের প্রতি সচেষ্ট হতে হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে, যারা সংগঠনে আছেন, সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠনে আছেন, আপনারা সবাই নিজেদের মতো করে আলোচনা করুন, নিজেদের মধ্যে সভা সমাবেশ করুন, সেগুলি প্রচার করুন, স্মারকলিপি দিন, সরকারের কাছে আবেদন করুন, উচ্চ পর্যায়ে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করুন, যোগাযোগ করুন। দেখবেন যে তারা আমাদের দায়িত্বের দাবির কথাটা আমলে নেবে। আর আমরা যদি সবাই চুপ করে থাকি আর ওই অল্প কিছু মানুষ কথা বলে, তাতে কিচ্ছুই যাবে আসবে না। এতে আসলে আমাদের দাবি আদায় হবে না। আমাদের দাবি আদায় করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। ঐক্যবদ্ধ না হলে কিন্তু আমাদের এই পে স্কেল আদায় হবে না। পে স্কেল কিন্তু মামু বাড়ির মোয়া না, এটা কিন্তু অতি সহজেই যে হয়ে যাবে। আপনারা যারা মনে করতেছেন যে সরকার ঘোষণা দিচ্ছে এমনি হয়ে যাবে, সেটা কিন্তু এখন নাই, সেই সময়টা কিন্তু এখন নাই। তাই আপনাদেরকে আবারও আমরা বলছি, আপনারা জেগে উঠুন, হিংসা বিদ্বেষ বাদ দেন। আপনার আন্দোলনের ফলেও যদি পে স্কেল হয় আমি ভোগ করবো, আমার আন্দোলনের ফলেও পে স্কেল হলে আপনি ভোগ করবেন। সুতরাং এখানে হার জিত বলে কোনো কথা নেই, এখানে ঠকাঠকির বলে কোনো কথা নেই। এখানে যারা আছে, আপনি যদি জিতে যান, আপনি যদি ঠকে যান, সমানভাবে আপনি গুরুত্ব সুবিধা ভোগ করবেন। তো সুতরাং এখানে হার জিত বলে কোনো কথা নাই, এখানে হিংসা বিদ্বেষের কোনো কথা নেই। আপনারা যারা আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য কথা বলবে, আমরা তাদের সাথে আছি। যারা আমাদের দাবি বাস্তবায়ন নিয়ে কথা বলবে, আমরা তাদের সাথে আছি। আমরা নেতা হতে চাই না। এই পে স্কেল বাস্তবায়ন হয়ে গেলে আজান দিচ্ছে, একজনে আজান দেন, উত্তর দেন, তাহলে হয়ে যাবে। তো আমরা যদি সবাই একসাথে ঐক্যবদ্ধ হই, তাহলে অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন হবে। আর আমরা যদি নিজেরা গা ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের দাবিটা কতটুকু আদায় হবে সেটা আপনারাই জানেন। যেহেতু এখন সময় খারাপ, আর্থিক অবস্থা, বৈশ্বিক মন্দা সবকিছুই জানেন, যার কারণে আমাদের দাবিটার ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। সবাইকে এই দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আর কিছু বেশি বলবো না, আমার মহাসচিব সবকিছু বলছে। সবাই ভালো থাকবেন। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করছেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা শাখায় যারা আছেন, মেহেদি ভাই আছেন, এখানে বিপ্লব ভাই আছেন, অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, ওয়াসার 17-20 শরীফুল্লাহ ভাই আছেন, এবং আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, জর্শিপ সংগঠনের নেতারা আছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা স্বরে ধন্যবাদ জানাই। এবং এখানে এনএসআই গোয়েন্দা সংস্থায় যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ এটা আপনাদের আমাদের সকলের দাবি। আমরা চাই সারা বাংলাদেশ থেকে যারা এনএসআই, ডিজিএফআই গোয়েন্দা সংস্থা আছেন, আপনারাও আমাদের এই দাবিটা বাস্তবায়নের জন্য পজিটিভ কথা বলবেন, পজিটিভ ভাবে নিউজ করবেন, সেই প্রত্যাশা রেখে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।